প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস এর স্বেচ্ছাচার অর্থাৎ ফ্রি কনসেন্ট এ সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো ফ্রি কনসেন্ট অর্থাৎ স্বেচ্ছাচার যাকে বলে সেটা হচ্ছে চুক্তির একটি অপরিহার্য উপাদান। অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষগণ যদি কোনো বিষয়ে সম্মত হয়, সে সম্মতিটি অবশ্যই চুক্তির অধীনস্থ সকল পক্ষের ফ্রি কনসেন্ট অর্থাৎ স্বেচ্ছায় সম্মতির মাধ্যমে সেই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঐক্যমত্যটি স্বেচ্ছাভিত্তিক না হবে ততক্ষণ পর্যন্ত সেটি কোনো চুক্তি হিসাবে পরিগণিত হবে না। সুতরাং চুক্তির একটি অপরিহার্য উপাদান হচ্ছে ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছাচার। আসো দেখি চুক্তি আইনে স্বেচ্ছাচারকে কীভাবে ডিফাইন করা হয়েছে। চুক্তি আইনের 10 ধারায় স্বেচ্ছাচার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ স্বেচ্ছাচার ডিফাইন করা হয়েছে এভাবে যে অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট ইফ 1 they are made by the free consent of the parties competent to contract। অর্থাৎ চুক্তিতে আবদ্ধ হতে পারে এমন যোগ্য পক্ষের সম্মতি যার মধ্যে ফর এ লফুল কনসিডারেশন একটা আইনগত প্রতিদান থাকতে হবে। এটা আরেকটা বড় বৈশিষ্ট্য যে কোনো একটা চুক্তির মধ্যে কোনো একটা সম্মতির মধ্যে অবশ্যই লফুল কনসিডারেশন থাকতে হবে, অর্থাৎ আইনগত প্রতিদান থাকতে হবে। এটার একটা মূল্য থাকতে হবে, একটা বিনিময় থাকতে হবে। অ্যান্ড উইথ এ লফুল অবজেক্ট, এবং এর একটা বৈধ উদ্দেশ্য থাকতে হবে। আমরা লফুল অবজেক্ট বলতে এখানে আইনগতভাবে এনফোর্স করা যায় এমন একটা উদ্দেশ্যকে বোঝাই। যেমন দুই বন্ধু যদি খেলা দেখার সম্মতি হয়, সেটা হয়তো ফ্রি কনসেন্ট হবে, স্বেচ্ছাচার হবে, কিন্তু যেহেতু এটা নট এনফোর্সেবল বাই ল, সুতরাং এটাকে আমরা চুক্তি বলতে পারি না, বা চুক্তিতে যাকে ফ্রি কনসেন্ট বলা হয়েছে তা আমরা মিন করি না। সুতরাং একটা লফুল অবজেক্ট থাকতে হবে ফ্রি কনসেন্টের ক্ষেত্রে। আরও একটা বিষয় হচ্ছে নট হেয়ার বাই এক্সপ্রেসলি ডিক্লার্ড টু বি ভয়েড। অর্থাৎ অন্য কোনোভাবে এই সম্মতিটাকে বাতিল করা হয়নি। হয়তো সরকারি কোনো ঘোষণার মাধ্যমে একটা বৈধ কাজকেও জাতীয় স্বার্থে বা কোনো বিশেষ প্রয়োজনে সেটাকে তার অধিকার সীমিত রাখতে পারে, বা সেই অধিকারটা প্রয়োগ বাধাগ্রস্ত ঘোষণা করতে পারে, বা সেই অধিকারটা প্রয়োগকে বেআইনি বা আনলফুল বলা যেতে পারে। সুতরাং কোনো এমন যদি কোনো সম্মতি প্রতিষ্ঠিত হয় যা সকল লিগ্যাল ভ্যালিডিটি আছে তার মধ্যে, কিন্তু যেহেতু সরকারি ঘোষণার মাধ্যমে সেটাকে আনলফুল বা অপ্রয়োজনীয় বা প্রয়োগ অযোগ্য করা হয়েছে, সুতরাং সে তেমন ক্ষেত্রে যদি আমরা ফ্রি কনসেন্টের মাধ্যমে কোনো সম্মতি প্রতিষ্ঠিত করি, সেটাকে আইনের পরিভাষায় যেটাকে ফ্রি কনসেন্ট বলে সেটা হবে না। অর্থাৎ আমরা তাহলে কয়েকটি জিনিস দেখতে পাই লফুল লিগ্যাল
ফ্রি কনসেন্টের জন্য। যেমন একটা হচ্ছে এটা পার্টিকে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হবে, অর্থাৎ চুক্তি করার যোগ্য থাকতে হবে। এটার একটা লফুল কনসিডারেশন অর্থাৎ আইনগত প্রতিদান থাকবে। এটার একটা বৈধ উদ্দেশ্য লিগ্যাল অবজেক্ট থাকতে হবে, লফুল অবজেক্ট থাকতে হবে, এবং এটা এক্সপ্রেসলি কোথাও কোনো বৈধ কর্তৃপক্ষের দ্বারা এটাকে বাতিল করা হয়েছে বা বাতিল করা আর ঘোষণা রয়েছে, এমন কোনো বিষয়ে লিগ্যাল ফ্রি কনসেন্ট পৌঁছা যাবে না, অর্থাৎ সেখানে ফ্রি কনসেন্ট হবে না। তাহলে ফ্রি কনসেন্টের যে আমরা কতগুলা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ স্বেচ্ছাসম্মতির যে কতগুলা গুরুত্বপূর্ণ বিষয় আমরা উপাদান আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে সংজ্ঞাকে বিশ্লেষণ করলে সেটা হচ্ছে আইনগত প্রতিদান থাকতে হবে, আইনানুগ উদ্দেশ্য থাকতে হবে, পক্ষগণকে চুক্তিতে পৌঁছার মতো যোগ্য হতে হবে, সে পার্টি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট পার্টিস। যেমন একজন নাবালক স্বেচ্ছাসায় দিল, সেটাকে সম্মতি বলা যাবে না, কারণ সে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার আইনগত ক্ষমতা রাখে না। কারণ নাবালক কোনো বিষয়ে পূর্বাপর সিদ্ধান্ত নিয়ে কোনো লিগ্যাল কনসেন্ট সে দিতে পারে না। সে শুধু তার সম্মতি ব্যক্ত করতে পারে, এবং সেটা তার ফ্রি কনসেন্টও হতে পারে। কিন্তু ফ্রি কনসেন্ট অনেক সময় লিগ্যাল কনসেন্ট, লিগ্যালি যেটাকে আমরা ফ্রি কনসেন্ট মিন করি, সেটা একরকম নাও হতে পারে। তাই বাতিল ঘোষিত হতে পারে হয়েছে এমন কোনো সম্মতি যদি পক্ষগণের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সেটাকে লিগ্যাল কনসেন্ট বলা যাবে না। চুক্তি আইনের 13 ধারায় স্বেচ্ছাসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 2 or more persons are said to consent when they are agree upon the same thing and in the same sense। অর্থাৎ এমন একটা বিষয়ে সম্মতি প্রতিষ্ঠিত হতে হবে যেটা পক্ষগণ, উভয় পক্ষ বা সকল পক্ষ একই জিনিসের উপর তাদের কনসেন্টটা দেয়। নট অনলি দ্যাট, একই বিষয়কে তারা মিন করে। অর্থাৎ কোনো চুক্তির মিনিং কমিউনিকেট যদি প্রপারলি না হয়, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে যদি চুক্তির কন্টেন্ট যেটা, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে পক্ষগণের মধ্যে, সেখানে সম্মতি হলেও সেটা ফ্রি কনসেন্ট হবে না। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি একই বিষয়ে যখন একই অর্থে ঐক্যমত্য হবে বা সম্মত হবে, তখন সেটাকে আমরা আইনের ভাষায় যেটা ফ্রি কনসেন্ট অর্থাৎ স্বেচ্ছাসায়, সেটাকে ধরে নিতে পারি। চুক্তি আইনের 14 ধারায় বলা হয়েছে যে ফ্রি কনসেন্টটা কিভাবে হবে, সেটাকে তখন ফ্রি কনসেন্ট বলা হবে, কনসেন্ট ইজ সেড টু বি ফ্রি when it is not caused by 1 coercion, অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে যখন কোনো কনসেন্ট আদায় করা না হবে। এক্স ওয়াইয়ের কাছে তার বাড়িটা বিক্রি করবে, সেক্ষেত্রে ওয়াই যদি এক্সকে সামহাও ফোর্স করে যে তুমি যদি বাড়িটা না দাও, আমার কাছে বিক্রি না করো, তাহলে তোমাকে হত্যা করা হবে, বা অন্য কোনো ভয় তাকে বল প্রয়োগ করে অন্য কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সম্মতি দিল সেটা স্বেচ্ছাসায় অর্থাৎ ফ্রি কনসেন্ট হয়েছে বলে ধরা হবে না। যদি অনুচিত প্রভাব আনডিউ ইনফ্লুয়েন্স তৈরি করে, অর্থাৎ কোনো পক্ষ চুক্তিতে আবদ্ধ হতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয় চুক্তিতে আবদ্ধ হতে। যেমন
একজন শিক্ষক তার ছাত্রের উপর কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে। একজন অ্যাডভোকেট তার ক্লায়েন্টের উপর প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ক্লায়েন্ট অপারগ হয়ে, অর্থাৎ অ্যাডভোকেট বা আইনজীবী যদি তার ক্লায়েন্টকে অনুচিত প্রভাব বিস্তার করে চুক্তিতে আবদ্ধ করে, তাহলে সেটা স্বেচ্ছাচার বা স্বেচ্ছাসম্মতি বলা যাবে না। ফ্রড, প্রতারণার মাধ্যমেও সম্মতি আদায় করা যায়। যেমন একটা বিষয়কে সঠিকভাবে না বলে বা ভুল বুঝিয়ে যদি কোনো পক্ষের সম্মতি আদায় করা হয়, প্রতারণার আশ্রয় নিয়ে যদি এক পক্ষ অপর পক্ষের সম্মতি আদায় করে, সেটাকে স্বেচ্ছাচার বলা যাবে না। মিথ্যা বর্ণনা, অনেক সময় রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও, অর্থাৎ একটা বিষয়ের যথাযথ বর্ণনা না দিয়েও আমরা অপরপক্ষকে চুক্তিতে আবদ্ধ করতে পারি। তবে সেক্ষেত্রে এই চুক্তিটি মিসরিপ্রেজেন্টেশন হয়েছে মর্মে বলবৎযোগ্য হবে না। অর্থাৎ এ ধরনের সম্মতিকে স্বেচ্ছাচার বা স্বাধীন সায় বলার কোনো সুযোগ থাকে না। এমনকি ভুলের বশবর্তী হয়েও যদি কেউ সম্মতি দেয়, অর্থাৎ বাই মিস্টেক, সেটাকেও আমরা ফ্রি কনসেন্ট বলতে পারি না, অর্থাৎ স্বেচ্ছাচার বলতে পারি না। অনেক ক্ষেত্রেই আমরা যথাযথ ধারণার অভাবে আমরা কোনো ক্ষেত্রে ইয়েস বলি বা সম্মতি দিই, সেটাকে আমরা এমন ধরনের বাই মিস্টেক যদি কোনো সম্মতি প্রতিষ্ঠিত হয়, সেটাকে স্বেচ্ছাচার বলা যাবে না। কোনো সম্মতিতে স্বেচ্ছাচার যদি না থাকে, অর্থাৎ ফ্রি কনসেন্ট যদি না থাকে, তাহলে চুক্তির কনসিকুয়েন্স হবে এই চুক্তিটি বাতিলযোগ্য বলে গণ্য হবে। 2, এটা ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছানুসারে চুক্তিটি বাতিল হবে। অর্থাৎ এই চুক্তিটি যদি থেকেও যায়, যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি উইদিন টাইম যদি এই চুক্তি ঘোষণা দেন যে এই চুক্তিটি অকার্যকর, তার জন্য প্রয়োগ হবে না, যেহেতু তিনি এখানে অনুচিত প্রভাব বা বলপ্রয়োগ কিংবা প্রতারণা কিংবা মিথ্যা বর্ণন বা ভুলের বশবর্তী হয়ে উনি যদি সম্মতি জ্ঞাপন করেন, তাহলে সে কারণে এই চুক্তিটি বাতিলযোগ্য হবে। কখনো কখনো ফ্রি কনসেন্টের অভাবে কোনো চুক্তি শুরু থেকেই বাতিল বলে গণ্য হতে পারে। বৈধ চুক্তির জন্য অপরাপর উপাদানের সাথে স্বেচ্ছাচার অপরিহার্যতা এতক্ষণ আমরা শুনলাম। 13 ধারায় চুক্তি আইনের স্বেচ্ছাচারের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটাও আমাদেরকে আরেকটু স্পষ্ট করে যে আমরা স্বেচ্ছাচার বলতে কি বুঝি। 2 or more person, যেটা 13 ধারায় বলা হয়েছে, are said to be contract when they agree upon, যখন তারা একমত পোষণ করে যে সেম থিং, একই বিষয়ের উপর, অন সেম সেন্স, একই ভাবনার উপর। অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি যখন একই বিষয়ে সম্মতি প্রকাশ করে, একই চিন্তায় কোনো বিষয়ে সম্মত হয়, তখন সেটাকে স্বেচ্ছাচার বলা হয়। আমরা এতক্ষণ স্বেচ্ছাচার সম্পর্কে আলোচনা করলাম। তোমাদেরকে আমি প্রতিনিয়তই ক্লাসে বলি যে লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, এই বিষয়টি আমাদের অনার্সের যতগুলা কঠিন পত্র আছে তার মধ্যে এটি অন্যতম। সুতরাং এখানে নিজের থেকে বা না জেনে লেখার কোনো সুযোগ থাকবে না। তাই তোমাদেরকে আমি
বলবো তোমরা এ বিষয়ে অধ্যয়ন করবা, গভীর অধ্যয়ন করতে হবে। অন্যথায় লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেসের আনসার করা পরীক্ষার হলে অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আশা করি আমার এই পরামর্শটুকু গ্রহণ করে তোমরা লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, এটা আমাদের শুধু পরীক্ষায় পাশের জন্যই দরকার হবে তা না, আমাদের ব্যবহারিক জীবনেও এর অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি আমরা তা অনুধাবনে সক্ষম হব। এর মধ্যেই আমি চেষ্টা করব, আমি তোমাদের ক্লাস অনেকগুলা নিয়েছি ইতিপূর্বে, সেখানে লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস মোটামুটি বিস্তারিত পড়ানো হয়েছে। তারপরও আমরা চেষ্টা করব আমরা প্রতিনিয়তই আরও কিছু ক্লাস নিয়ে তোমাদের যেসব ক্ষেত্রে সমস্যা হতে পারে সেখানে সেসব বিষয়ে আমরা ধারণা দেব, মত বিনিময় করব। কোনো প্রশ্ন থাকলে তোমরা নানাভাবে আমার সাথে যোগাযোগের সুযোগ রয়েছে, তোমরা সে সুযোগগুলা অ্যাভেল করে আমার কাছ থেকে জেনে নেবা। এর মধ্যে আমরা সাজেশনও দিয়ে দেব তোমাদেরকে কি করে ইন ব্রিফ আরও ভালো করে করা যাবে, তোমরা সেসব বিষয়ে জানতে পারবা। আশা করি তোমরা যত্নশীলতার সাথে লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, আবারও বলছি, একই সাথে সতর্কতার সাথে পড়ালেখা করতে হবে, গভীর মনোযোগের সাথে পড়ালেখা করতে হবে। ইনশাআল্লাহ নিশ্চয়ই তোমরা কামিয়াবি হবে। আল্লাহ হাফিজ।